নমস্কার, আমি মৃত্যুঞ্জয় মাইতি। স্বপ্নস্মৃতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ছাত্রীরা, আজকে আমি তোমাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক, দশম শ্রেণী, বিষয় ভূগোল। তো আজকে আমরা জিওগ্রাফি নিয়ে ক্লাস 10-এর আলোচনা করব। যে সমস্ত বোর্ড থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখে নাও। যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আগে দেখিয়ে নেবো, তারপর সেগুলোর উত্তরও দেখিয়ে দেবো। আর এর আগেও আমি বারবার অন্যান্য ভিডিওগুলোতে তোমাদের বলেছি যে প্রত্যেকটা ভিডিও যখন দেখবে, যদি অসুবিধা হয় থামিয়ে থামিয়ে ভিডিওগুলো দেখবে বা স্ক্রিনশট করে নেবে। যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো একটু বড় মনে হবে, কেন বড় কোশ্চেন আনসারই তোমাদের করতে হবে, সেই জন্য ওখান থেকে দেওয়া হয়েছে। সেগুলো থামিয়ে তোমরা ভালো করে দেখে নেবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর আলোচনা বা সমাধান পর্বে। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী বিষয় ভূগোলের, দেখো 4টে প্রশ্ন দেওয়া হয়েছে। 4টে প্রশ্নের মধ্যে একের প্রশ্ন দিয়েছে চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা দুটি ভূমিরূপের বর্ণনা দাও। 2-এর প্রশ্ন দিয়েছে মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় উল্লেখ করো। 3-এর প্রশ্ন দিয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো। 4 দিয়েছে অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলি বর্ণনা করো। তো এই 4টে প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে সলভ করার জন্য। এই 4টে প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে নাও। তারপর দেখো আমরা কীভাবে সলভ করেছি। প্রথমে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর ভূগোল বলে লিখে নিয়েছি। তো চিত্রসহ নদীর ক্ষয়কার্যের বর্ণনা চেয়েছিল, সেক্ষেত্রে আমরা চিত্রও করে নিয়েছি। আর চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা নদীর দুটি ভূমিরূপের বর্ণনা চেয়েছে। তো তোমাদের বইয়েতে আশা করি তোমরা সবাই জানো সঞ্চয় কার্যের পরে আরও অন্যান্য ভূমিরূপ আছে, সেই সমস্ত ভূমিরূপ লিখতে পারো, ভূমিরূপ সম্পর্কে লিখতে পারো। আমি তোমাদের দুটো ভূমিরূপ সম্পর্কে দিয়ে দিয়েছি, প্লাবনভূমি আর স্বাভাবিক বাঁধ। তো তোমরা যেটা খুশি তোমরা লিখতে পারো। আর আঁকার সুবিধার জন্য এই ছবিটা সহজ আছে বলে এই দুটো নিয়েছি একসঙ্গে, যে একই সঙ্গে দুটো ছবি হয়ে যাবে আর আঁকাটাও হয়ে যাবে একইবারে। তার সময় কম লাগবে, কারণ সময়ও তো বাঁচাতে হবে। তো এক্ষেত্রে দেখো, নদীর উত্তর লিখেছি। দেখো, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপের মধ্যে দুটি ভূমিরূপ হলো প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। এদের সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। দুটো আমি করে নিয়েছি। দেখো, দুটো প্লাবনভূমির কি লিখেছি, সমভূমিতে নদীর ঢাল কম থাকে বলে নদী ধীর গতিতে প্রবাহিত হয়। বর্ষাকালে গতিপথের এই অংশে নদীতে হঠাৎ জল বেড়ে গেলে উপত্যকায় বন্যা বা প্লাবন হয়। প্লাবিত অঞ্চলে নদীর জলের সঙ্গে বাহিত পলি, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমতল ভূমির সৃষ্টি হয় তাকে প্লাবনভূমি বা প্লাবন সমভূমি বলে। যেমন গঙ্গা নদীর গতিপথের দুপাশে এই প্রকার ভূমিরূপ লক্ষ্য করা যায়। প্লাবনভূমি গঙ্গা নদীর দুপাশে লক্ষ্য করা যায়, এগুলো হচ্ছে প্লাবনভূমি। দেখো, এখান থেকে এইটুকু, এইটা হচ্ছে স্বাভাবিক বাঁধ, আর এইগুলো হচ্ছে এই দুপাশের যে অংশ, স্বাভাবিক বাঁধ দ্বারা যে অংশটা এপার থেকে মূল ভূমি থেকে এই পর্যন্ত আছে, এটা হচ্ছে প্লাবনভূমি, এই অংশটা। তারপর কি হচ্ছে, তারপর দেখো, তাহলে এখানে মূলত এটা পড়লেই বুঝতে পারবে যে গতিপথের অংশে নদীতে হঠাৎ জল বেড়ে গেলে উপত্যকায় বন্যা বা প্লাবন হয়। আর সেই নদীর অঞ্চলে বাহিত, অর্থাৎ নদীর জলে যখন প্লাবন হয়ে নদীর জলের সঙ্গে বাহিত পলি বালি উপরে উঠে গিয়ে এইখানে একটা ভূমি তৈরি করছে। আগে থেকেই স্বাভাবিক মাত্রা তৈরি হয়, তো সেক্ষেত্রে ওই জলটা আটকে গিয়ে এখানে, কিংবা স্বাভাবিকভাবে যদি নাও তৈরি হয়, ওই জল নেমে এলেও নদীর সঙ্গে যে বাহিত হওয়া পলিবালিগুলো সেখানে থেকে যায়। এই যে অংশটা তৈরি করছে এটা হচ্ছে প্লাবন ভূমি। অর্থাৎ ভেসে যাওয়ার ফলে বা প্লাবন হওয়ার ফলে যে ভূমিটা তৈরি হচ্ছে, নদীর পলিবালিগুলো উপরে উঠে যাচ্ছে, সেখানে থেকে যাচ্ছে, প্লাবন ভূমি তৈরি হচ্ছে। আর স্বাভাবিক বাঁধ
স্বাভাবিক বাঁধের ক্ষেত্রে কি হয় দেখো লিখেছি সমভূমিতে স্বাভাবিক বাঁধ সমভূমিতে নদীর গতিবেগ কম থাকে বলে উচ্চ গতি থেকে জলের সঙ্গে যেসব পলি বালি কাদা প্রভৃতি বাহিত হয়ে আসে নদী আর সেগুলি বহন করতে পারে না। বন্যার সময় সেগুলি নদীর জলের সঙ্গে নদীর দুই তীরে ক্রমশ সঞ্চিত হয়ে বাঁধের মতো উঁচু হয়ে যায়। মানে এই যে পলিবালি সঞ্চিত হচ্ছে এগুলো ক্রমশ উঁচু হয়ে যাচ্ছে, এই উঁচু হয়ে একটা বাঁধের মতো তৈরি করছে, জলও আসতে দেবে না, এরকম পরিস্থিতি তৈরি হয়। তো এখান থেকে দেখা যাচ্ছে এখানে এদিকে প্লাবনভূমি তৈরি হচ্ছে আর এই সামনের মুখে কী তৈরি হচ্ছে স্বাভাবিক বাঁধ। তো এই স্বাভাবিক বাঁধটা পরেও তৈরি হতে পারে, আগেও তৈরি হতে পারে, বিভিন্ন পরিস্থিতি প্রাকৃতিক বা বিভিন্ন রকম পরিস্থিতিতে প্রাকৃতিকভাবেই যেটা ঘটে নদীর জলের সঙ্গে যেটা স্বাভাবিকভাবেই যেটা ঘটে সেটা তৈরি হয়। আর এইভাবেই বহন করতে পারে না, এইভাবে কি হচ্ছে উঁচু হয়ে যায় প্রাকৃতিক প্রক্রিয়ায়। তো এখানে বন্যা জলে যেগুলি এখানে কোন পর্যন্ত বললাম নদীর দুই তীরে ক্রমশ সঞ্চিত হয়ে বাঁধের মতো উঁচু হয়ে যায়, প্রাকৃতিক প্রক্রিয়ায় গঠিত হয় বলে এর নাম স্বাভাবিক বাঁধ। যেমন সমভূমিতে গঙ্গার দুই তীরে বা মিশরে নীল নদের দুই তীরে উঁচু স্বাভাবিক বাঁধ দেখা যায়। তো এই স্বাভাবিক বাঁধ কোথায় দেখা যায় এটা বলে দেওয়া হলো। আর এখানেও দিয়ে দিয়েছিলাম দেখো প্লাবনভূমি বলে এটাকে যেরকম বলেছি তার সঙ্গে দিয়েছি গঙ্গা নদীর গতিপথের দুপাশে এই প্রকার ভূমিরূপ লক্ষ্য করা যায়। গঙ্গা নদীর দুই পাশে এই প্লাবনভূমি লক্ষ্য করা যায়। আবার এখানে সমভূমিতে গঙ্গার দুই তীরে বা মিশরের নীল নদের দুই তীরে উঁচু স্বাভাবিক বাঁধ দেখা যায়। তো এখানে প্লাবনভূমি কোথায় দেখা যায়, আর এখানে যেহেতু বলেছে চিত্রসহ সেই জন্য চিত্রসহ তোমাদের গড়ে ওঠা দুটো নদীর ভূমিরূপ আমি উদাহরণ দিয়েছি, এগুলো উদাহরণগুলো অবশ্যই দেবে। আর চিত্রসহ বলেছিল ওই জন্য চিত্রটা এঁকে দিয়েছি, আশা করি তোমরা স্ক্রিনশটটা করে নিতে পারবে। যদি অসুবিধা হয় চিত্রটা একটু বাড়িয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে, তোমরা ভালোভাবে ছবিটা এঁকে নেবে। তোমরা বইতেও অবশ্য ছবিটা পেয়ে যাবে। তারপর দেখো পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো পরের প্রশ্ন ছিল মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় উল্লেখ করো। উত্তর কি লিখেছি দেখো মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় হলো 1 অরণ্য হ্রাস প্রতিরোধে ব্যবস্থা, অর্থাৎ মরু অঞ্চল যাতে প্রসারিত না হয় বা বেড়ে না যায় সেটা থেকে যদি আমাদের কোনো কিছু করতে হয় তাকে যদি প্রতিরোধ করতে হয় কী কী ব্যবস্থা নিলে সেটা প্রতিরোধ হবে বা কম বাড়বে না, তার জন্য আমাদের উপায় চেয়েছে 3টে উপায় আমরা দিচ্ছি। তো দেখো অরণ্য হ্রাস প্রতিরোধ ব্যবস্থা, অর্থাৎ অরণ্য যেন কেটে না ফেলা হয় তার ব্যবস্থা করতে হবে বা কী কী আরও করতে হবে এই পয়েন্টের মধ্যে সব লিখে দিয়েছি। দেখো মরুভূমির প্রান্ত বরাবর নিবিড়ভাবে বনভূমি গড়ে তুলতে হবে, ক্ষতিগ্রস্ত অরণ্য অঞ্চলগুলিকে জাতীয় উদ্যান, সংরক্ষিত অরণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ বা সংরক্ষিত জীবমণ্ডল ঘোষণা, মরু জলবায়ুর উপযুক্ত বৃক্ষরোপণ প্রভৃতি মরুভূমি সম্প্রসারণ রোধের অন্যতম উপায়। তার মানে কি বুঝতে পারছো, বায়োস্ফিয়ার রিজার্ভ করলে সেখান থেকে বা সংরক্ষিত অরণ্য করলে সেই জায়গাটাকে আমরা সংরক্ষিত করতে পারবো যাতে তার ওই অরণ্য কেউ ধ্বংস না করে বা সেই জীবজন্তু যাতে ক্ষতি না করে সেটা আমরা করতে পারবো। করলে কি হবে জাতীয় উদ্যান করলেও কী হবে সেই জায়গাগুলোকে আমরা সংরক্ষিত করতে পারবো, কেউ অরণ্য ধ্বংস করলে তার প্রতিরোধ ব্যবস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো, না হলে যে যার মতন বন কেটে ফেলবে বা বৃক্ষগুলো কেটে ফেলবে তাদের করে কী হবে আমাদেরই ক্ষতি হবে। আর অরণ্য কমে যাওয়া মানেই আমাদের মরুভূমি সম্প্রসারিত হবে, বৃষ্টি হবে না, তারপর হচ্ছে আমাদের মরুভূমি বেড়ে যাবে, এই যে পরিস্থিতি তৈরি হবে কৃষিকাজের ক্ষেত্রে সব দিক থেকে ক্ষতি হবে। তারপর 2 পয়েন্ট লিখেছি দেখো ভূমির সুস্থিত ব্যবহার। দেখো মাটিকে সবসময় ব্যবহার করলেই হবে না, তাকে বিরাম দিতে হবে, মাঝে মাঝে সেটা যদি বিরাম দেওয়া হয় তাহলে মাটিটা পুনরায় তার ক্ষমতা ফিরে পায়, তাতে করে মাটিটা তার টান ক্ষমতা বজায় থাকে এবং তাতে জৈব সারের পরিমাণ বৃদ্ধি পায় বা তাতে কোনো কিছু চাষ করলে সেটা উর্বরতা আবার পুনরায় ফিরে আসে। এই জায়গাটা একটা অন্যতম কিন্তু পয়েন্ট, সবাই খেয়াল রাখবে, আগামী দিনেও তোমাদের নিজেদের জীবনে কাজে লাগবে। দেখো ভূমির সুস্থিত ব্যবহার, বিরাম পর্যায়ে অর্থাৎ থেমে যেটাকে বলা হচ্ছে বিরাম পর্যায় দিয়ে বছরের কোনো একটি সময়ে
সময় অন্তত উৎপাদন বন্ধ রাখতে হবে। সারা বছর শুধু চাষ করলেই হলো না, একটা সময় চাষবাস বন্ধ রাখতে হবে যাতে করে তার উর্বরতা, মাটি তার উর্বরতা ফিরে পায়। সেজন্য লিখেছি দেখো, যাতে জমির উর্বরতা ফিরে আসে মাটিতে জৈব সারের ব্যবহার, অর্থাৎ মাটিতে জৈব সার ব্যবহার করতে হবে, গোবর থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যেসব জৈব সার সেগুলো ব্যবহার করতে হবে। বিজ্ঞান ভিত্তিক এবং আধুনিক সেচ পদ্ধতি, তারপর জৈব কৃষি, জলের সঠিক ব্যবহার ইত্যাদির মাধ্যমে মরুভূমির সম্প্রসারণ অনেকটা আটকানো যায়। তো জল ব্যবহার করতে হবে, ইচ্ছা মতন ব্যবহার করলে হবে না, জৈব সার ব্যবহার করতে হবে, জৈব কৃষি পদ্ধতি অবলম্বন করতে হবে। এই সমস্ত পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি, ভূমিটাকে ঠিকঠাক রাখতে পারি। তাহলে ভূমিতে লবণতা বাড়বে না, লবণতা না বাড়ার ফলে কি হবে, ভূমিটা ঠিক থাকা মানেই আর মরুভূমি অঞ্চল বাড়বে না। তারপর দেখো জল সংরক্ষণ। মরুভূমিতে খুব কম বৃষ্টি হলেও যখন বৃষ্টি হয় তখন দ্রুত অনেকখানি বৃষ্টিপাত হয়। ওই জলের চিরাচরিত সংরক্ষণ পদ্ধতি, অর্থাৎ সংরক্ষণ করতে হবে, বৃষ্টির জলটাকে সংরক্ষণ করতে হবে। যেহেতু জল পাওয়া যাচ্ছে না, বিভিন্ন অঞ্চলে যেখানে জল পাওয়া যায় না সেই জায়গায় কী করতে হয়, জলটাকে সংরক্ষণ করতে হয়। জলটা সংরক্ষণ করলে পরবর্তীকালে আমরা ব্যবহার করতে পারবো। তারপরে দেখো জল ধারণ ব্যবস্থা, জলটাকে ধরে রাখতে হবে। ভৌম জলের পরিমাণ বাড়ানো, অর্থাৎ মাটির ভেতরে যে জলের পরিমাণ বাড়ানোর বিভিন্ন রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে ভৌম জলের পরিমাণ বাড়ানো। জলের অপচয় কমানো, জল যাতে নষ্ট না করা হয়। জলের বহুমুখী ব্যবহার, এসব জল একবার ব্যবহার, অনেক সময় আমরা কী করি, হাত পা ধুলেই জলটা নষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা একটা যদি জায়গায় কী করি, জলটাকে ব্যবহার করে পায়ে পা ধুলাম, পা ধোয়ার পরে জলটাকে অন্যভাবে সেই জলটাকে ব্যবহার করা যেতে পারে, গাছে দেওয়া যেতে পারে জল ধোয়া, বা হাত পা ধোয়া জলটাকে আমরা গাছে দিতে পারি। একবারে শুধু হাত পা ধুলাম, জলটা নষ্ট হয়ে গেল, যেখানে সেখানে ফেলে দিলাম, ওরকম না করে জলটাকে গাছে দেওয়া হলো, কিংবা গাছে দেওয়ার আগে কোনো কিছু ব্যবহার করা হলো। একই জলকে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন রকমভাবে ব্যবহার করা যায়, সেটা নিজেদের চিন্তা ভাবনা করতে হবে এবং বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতি আছে অবলম্বন করতে হবে। তাতে করে কি হবে, জলটা নষ্ট হবে না, প্রকৃত কাজে লাগবে। তাহলে জলের বহুমুখী ব্যবহার এসব করতে পারলে মরুভূমির প্রসার আটকানো যেতে পারে। হয়েছে। এরপর 3 প্রশ্ন ছিল, দেখো, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো। তাহলে পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্যগুলি চেয়েছে, তো আমরা পার্থক্যগুলো লিখে নিয়েছি, মোট 7টা পার্থক্য লিখেছি। তো দেখো, পূর্ব উপকূলীয় সমভূমি আর পশ্চিম উপকূলীয় সমভূমি একে লিখেছি। পূর্ব উপকূলীয় সমভূমি বেশ প্রশস্ত, গড়ে বিস্তার 100 কিমি, মানে গড়ে 100 কিমি চওড়া হয়ে বিস্তারে লাভ করেছে। তারপর কি বলছে, আর পশ্চিম উপকূলীয় ভূমি বেশ সংকীর্ণ, গড়ে 10 থেকে 80 কিমি চওড়া। তারপর 2 লিখেছি, দেখো, পূর্ব উপকূলীয় সমভূমির থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে এই ভূমির উচ্চতা কম, মানে পূর্ব উপকূলীয় সমভূমির উচ্চতা কম। আর এদিকে লিখেছি, দেখো, সমুদ্রপৃষ্ঠ থেকে এই ভূমির উচ্চতা অনেকটা উঁচুতে আছে এই পূর্ব উপকূলীয় সমভূমি। তারপর দেখো, এই ভূমির দক্ষিণাংশ ছাড়া উপকূল রেখা অভগ্ন, এজন্য বন্দরের সংখ্যা কম। আর এদিকে 3 লিখেছি, দেখো, এই ভূমির প্রায় সর্বত্রই ভগ্ন বলে বন্দরের সংখ্যা বেশি। তাহলে এদিকে বন্দরের সংখ্যা কম, এদিকে বেশি। তারপর দেখো, এদিকে লিখেছি, এই ভূমির প্রায় সর্বত্র বালিয়াড়ি আছে, আর এই ভূমির শুধু দক্ষিণাংশে বালিয়াড়ি আছে। তারপর দেখো, ইহার বিভিন্ন অঞ্চলে হ্রদ ও উপহ্রদ আছে, আর এই উপকূলীয় সমভূমি কি হচ্ছে, একমাত্র দক্ষিণাংশ ছাড়া এই উপকূল ভূমির কোথাও হ্রদ বা উপহ্রদ নেই। তারপর দেখো, 6 এই ভূমির মৃত্তিকা উর্বর এবং সর্বত্রই কৃষিতে সমৃদ্ধ। আর এদিকে 6 লিখেছি, দেখো, এই মৃত্তিকা কম উর্বর, তাই কৃষিকাজও উন্নত নয়, অর্থাৎ এই অঞ্চলে কৃষিকাজ অতিরিক্ত উন্নত নয়। আর এদিকে 7 লিখেছি, দেখো, চওড়া হওয়ার জন্য এই সমভূমি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত। আর এদিকে কি, সংকীর্ণ হওয়ার জন্য এই সমভূমি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত নয়। বুঝতে পেরেছ? এরপর আমরা চলে যাব 4 প্রশ্ন। 4 প্রশ্ন দেখো, 4 প্রশ্ন কি দিয়েছিল,
অতিরিক্ত ভৌম জল উত্তোলনের প্রভাবগুলি বর্ণনা করো। অর্থাৎ মাটির তলা থেকে যদি আমরা অতিরিক্ত পরিমাণে যে জল তুলে নিচ্ছি, জল ব্যবহার করছি, তার ফলে আমাদের কী ক্ষতি হচ্ছে বা কী প্রভাব পড়ছে, কি তার পরবর্তী ফলাফল হতে পারে বা আমরা কী ফলাফল পাচ্ছি সেটা চেয়েছে। দেখো আমরা 4টে পয়েন্ট লিখে নিয়েছি। 4টে পয়েন্ট তোমরা আরও লিখতে পারো, বইতে আছে, অবশ্যই বানিয়ে লিখতে হবে, চেষ্টা করবে ভালোভাবে। তো দেখো আমরা এইরকম লিখেছি। দেখো, অতিরিক্ত ভৌমজল উত্তোলন করলে আমাদের পরিবেশে যে সমস্ত প্রভাবগুলি পড়ে সেগুলি হলো, একে ভৌমজলের পতন। ভৌমজলের পতন মানে মাটির জলস্তর নিচের দিকে নেমে যাওয়া, তলায় নেমে যাওয়া। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের জন্য ভৌমজলের ভাণ্ডার দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে, মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমরা যত বেশি পরিমাণে ব্যবহার করছি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তারপর বলছে কি, এর ফলে কুয়োগুলি শুকিয়ে যাচ্ছে, মানে আমরা কুয়ো থেকে অনেকে জল পাচ্ছি না, অনেক গভীর থেকে জল তোলা হচ্ছে। আমরা সবাই জানি যে খাবার জল তুলতে গেলে কিংবা যখন আমরা ভৌম জল উত্তোলন করি, অনেক নিচে থেকে উত্তোলন করি, তো সেই জল যখন তুলে নেওয়া হচ্ছে, ওপরে জলগুলো কী হবে, কমে যাবে। কুয়ো তো তুলনামূলক কত গভীরতা হয় না, 20 ফুট 25 ফুট, খুব বেশি হলে আমাদের গ্রামাঞ্চলে হয়, আরও অন্যান্য জায়গায় বিভিন্ন রকম জায়গা অনুযায়ী হয়। তুমি আর একটা কূপ করতে গেলে, আমাদের নলকূপ করতে গেলে কি করতে হয়, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমাদের নলকূপের মিনিমাম 1000 ফুট, 800 ফুট, 700 ফুট অঞ্চল অনুযায়ী, কোথাও 600 ফুট মিনিমাম করতে হয়। তো সেক্ষেত্রে আমরা নিচে থেকে জল তুলছি, তাহলে জলস্তর নিচে থেকে যখন তুলছি, তো ওপরের জলস্তর আপনাআপনিই কমে যাচ্ছে এবং নলকূপ থেকে জল ওটা বন্ধ হয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে প্রয়োজন মতো জল পাওয়া যায় না। এই এতগুলো ফলাফল এমনিতেই ভৌমজলের পতনের কারণে দেখা যাচ্ছে। তারপর কি দেখা যাচ্ছে, দেখো আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি। আমরা জানি আর্সেনিক বৃদ্ধি হলে আমাদের বিভিন্ন রোগ দেখা যায়, সেটা আমরা সবাই জানি। তো বেশি ভৌমজল উত্তোলন করলে আর্সেনিকের বৃদ্ধি ঘটে এবং তাতে আমাদের ক্ষতি হয়। দেখো এখানে বলছে, আর্সেনিক প্রবণ অঞ্চলে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে ভৌমজলে আর্সেনিকের পরিমাণ বাড়তে থাকে। জলে অতিরিক্ত নাইট্রেট, ফ্লুরাইড জাতীয় যৌগের পরিমাণ বেড়ে যায়। তো এই আর্সেনিকের পরিমাণ বেড়ে যাচ্ছে, এত কিছু ক্ষতিকারক অতিরিক্ত জিনিসও বেড়ে যাচ্ছে, যৌগের পরিমাণ বেড়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে, 3 পয়েন্টের দিকে কী লিখেছি, দেখো নোনাভাব বৃদ্ধি। দেখো ভৌমজল বেশি ব্যবহৃত হলে জলের লবণতা বেড়ে যায়, মানে লবণাক্ততা বেড়ে যায়, মানে নোনাভাব বৃদ্ধি পায়। এছাড়া ওই জল জমিতে সেচের কাজে ব্যবহার করলে জমির উর্বরতা শক্তি কমে যায় ও মাটি লবণাক্ত হয়ে পড়ে। তো এই মানে যদি ওই লবণাক্ত জল যদি ওর সেচের কাজে ব্যবহার করা হয়, মাটিও লবণাক্ত হয়ে পড়ছে, এটা খেয়াল রাখবে। আর তার কী হচ্ছে, ভূমির অবনমন, মানে মাটি ধসে যাওয়া বা মাটি নিচের দিকে নেমে যাওয়া। তো এক্ষেত্রে বলছে, বেশি ভৌমজল ব্যবহার করলে ভূমির অবনমন ঘটতে পারে। সত্যিই এটা ঠিক যে বেশি যেখানে ভূমি ধস দেখা যায় কোথাও কোথাও এই ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে। তো তোমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যাতে ভৌমজল অতিরিক্ত ব্যবহার না করা হয়। তো তোমরা প্রয়োজন অনুযায়ী নোটসটা থামিয়ে নিতে পারো, থামিয়ে লিখে নিতে পারো। হয়েছে? এর আগেরটা তোমাদের একটু দেখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, দরকার হলে আগের যে কোশ্চেন আনসারটা 3-এর দাগে যেটা ভালো করে দেখানো হয়নি, কিছুক্ষণের জন্য তোমরা অনেকে অসুবিধায় পড়তে পারো। হয়েছে? তো দেখো, তো আজকে তো তোমাদের এই পর্যন্তই। তোমাদের ভূগোলের যে কটা প্রশ্ন ছিল সে কটা নিয়ে আলোচনা করা হলো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যেখানে বুঝতে পারবে না থামিয়ে বারবার শুনে নাও, শুনে বুঝে নাও আর লিখে নাও। অবশ্যই তোমাদের জমা দিতে হবে, এটা বুঝতে পারছো, কেননা না জমা দিলে তোমাদের নাম্বারিংয়ের একটা ব্যাপার থাকবে, স্যাররা সে যেহেতু খাতা দেখবেন। আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।